আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল এসের আমাদের বিশেষ আয়োজন সুপারসেন কেবলস মুক্ত আলাপ অনুষ্ঠান। দর্শক, আপনারা জানেন যে প্রতিটি পর্বে আমরা এক একটি বিষয় নিয়ে কথা বলে থাকি, বিশেষ করে বাংলাদেশের রাজনীতি অর্থনীতি সর্বশেষ বিষয় নিয়ে কথা বলে থাকি। দর্শক, আমরা যে ভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব, সংস্কার, নির্বাচন এবং আগামী সরকার, এই বিষয় নিয়ে আলোচনা করব। অত্যন্ত দুজন প্রিয় মানুষকে আজ আমাদের সাথে আমন্ত্রণ জানিয়েছি। আমার অত্যন্ত প্রিয় পাশে বসে আছেন দীর্ঘদিনের, যিনি সাংবাদিকতার সাথে জড়িত আছেন, সিনিয়র সাংবাদিক জনাব বদরুল নাবিল। নাবিল, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের বিশেষ আয়োজনে। আপনাকে ধন্যবাদ এবং প্রিয় দর্শকদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। এবং আমার ডান পাশে বসে আছেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য হায়দার আলী খান লেলিন। লেলিন, আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের এই বিশেষ আয়োজনে। স্বাগত, আপনাকেও আমি শুভেচ্ছা জানাচ্ছি মুক্ত আলাপের সকল কলাকুশলী এবং যারা দেখবেন এবং দেখছেন। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি, ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দিয়েছেন এই জন্য। জনাব বদরুল নাবিল, আপনাকে দিয়ে আজকের অনুষ্ঠানটা আমরা আলোকপাত করতে চাচ্ছি, যেটি হচ্ছে যে সংস্কার, নির্বাচন এবং আগামী সরকার, এটি নিয়ে। আমরা জানি যে বর্তমান সরকার, যারা অন্তর্বর্তীকালীন সরকার, প্রায় 11 মাস রয়েছে ক্ষমতায় এবং ফ্যাসিস্ট পতন হওয়ার পরে তারা এসছে। বিএনপি একটি বড় দল বাংলাদেশে, তারাও নির্বাচন চাচ্ছে, যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন, এবং সর্বশেষ তারা ফেব্রুয়ারি নাগাদও চলে গিয়েছে আর কি। এবং সংস্কারের কথা যখন আসছে তখন হচ্ছে বিএনপি বলছে এটি ধারাবাহিক একটি প্রসেস, বিএনপির পক্ষ থেকে দ্রুত নির্বাচন চাচ্ছে। অন্যান্য অনেকগুলো দল এখন নির্বাচন চাচ্ছে না, তারা বলছে সংস্কার। সব কিছু মিলে নির্বাচন নিয়ে কিন্তু একটু জনমনের কিন্তু একটু বিভ্রান্তির সৃষ্টি হয়েছে, যে আসলে কি আদৌ নির্বাচন হবে কিনা বা নির্বাচন নিয়ে কি হচ্ছে আর কি। আপনি কি অ্যানালাইসিস করছেন? আপনি তো গণমাধ্যমে লিখছেন, কলাম লিখছেন এবং বিভিন্নভাবে কথা বলছেন, আপনি বিষয়টিকে কিভাবে অ্যানালাইসিস করবেন? আপনি যে প্রশ্নটা করেছেন তার উত্তর হচ্ছে, আমরা জানি যে অতি সম্প্রতি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে যে ঐতিহাসিক লন্ডন বৈঠক হয়েছে, এই বৈঠকের মাধ্যমে দেশের রাজনীতিতে যে একটা দীর্ঘদিন থেকে একটা শঙ্কা, অনিশ্চয়তা, নির্বাচন নিয়ে যে একটা অনিশ্চয়তা ভর করেছিল, সেটা কেটে গেছিল অনেকখানি। কিন্তু গত 28 তারিখে এই শঙ্কা আবার ফিরে এসেছে। যে ইসলামী আন্দোলন বাংলাদেশের যে মহাসমাবেশ তারা করলো ঢাকায়, এই সমাবেশে আমরা দেখেছি বেশ অনেকগুলো রাজনৈতিক দল জয়েন করেছে। জামাতে ইসলামী, তারপরে গণ অধিকার পরিষদ, তারপরে ইসলামিক অনেকগুলো দল জয়েন করেছে এবং তারা সবাই পিআর পদ্ধতিতে নির্বাচন দাবি করেছে। আচ্ছা, তো হঠাৎ করে পিআর পদ্ধতিকে সামনে নিয়ে আসা বিএনপি মনে করছে এটার পিছনে কোনো ষড়যন্ত্র আছে। যে যারা, এটা অবশ্য ঠিক, কারণ যারা মনে করতেছে যে নির্বাচন হইলে তারা ক্ষমতায় আসবে, সরকার গঠন করবে, তারা দ্রুত নির্বাচন চাচ্ছে। আর যারা মনে করছে যে এখনই সরকার তো যদি বিএনপি আসে তাহলে আমাদের কি লাভ, অতএব আমরা যে অবস্থায় আছে এই অবস্থায় থাকলে কিছুটা একটা ক্ষমতার প্র্যাকটিস আমরা করার সুযোগ পাচ্ছি কম বেশি। তো এই কারণে যারা ক্ষমতায় আসবে মনে করছে তারা দ্রুত নির্বাচন চাচ্ছে, যারা আসবে না মানে বাস্তবতা দেখে মনে হচ্ছে তারা চাচ্ছে যে যতদিন পিছানো যায়, এই নানা ইস্যু সামনে আসবে, এই পরিস্থিতি সামনে আরো গোলাটে হবে নিশ্চিতভাবে। আমরা রাজনীতি পর্যবেক্ষণ যেটা করছি, যে দিন যত গড়াবে এই পিআর পদ্ধতি, নির্বাচন পদ্ধতি, সংস্কার, এসব নিয়ে জল আরো গোলা হবে। ইতিমধ্যে আমরা নতুন গঠিত এনসিপির যিনি প্রধান তিনি নাহিদ ইসলাম, তিনি বলেছেন যে আমরা নির্বাচনে যাব কি যাব না এটা সংস্কারের দেখে তারপর আমরা জানাবো। আচ্ছা, তার মানে তারা হচ্ছে নির্বাচন নিয়ে ভবিষ্যতে আরো সংকট ঘনীভূত হবে। হায়দার আলী খান লেলিন, আপনি একটু যোগ করতে চাচ্ছেন এবং হচ্ছে আমি আপনার কাছে আসতে চাচ্ছি, যেটি বলছে যে সামনের দিকে আরো মানে কঠিন অবস্থা আসতে পারে, আপনারা নির্বাচন চাচ্ছেন, আপনারা এখন নির্বাচন হলে আপনারা সরকার গঠন করবেন, এরকম আপনাদের একটা আশ্বাস, এবং সরকার মানুষও জানে, কিন্তু এখন চাচ্ছেন সংস্কার কি এটা ধারাবাহিক প্রসেস, বা আপনারা দ্রুত নির্বাচন চাচ্ছেন কিনা আর কি? আমি শুরুতেই আপনার এই জুলাই আগস্ট অভ্যুত্থানের, আজকের জুলাই মাস, এই জুলাই অভ্যুত্থানে যারা নিহত হয়েছেন, আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে, আপনার এই মুক্ত আলাপের মধ্য দিয়ে আমি তাদের বেদি আত্মার মাগফিরাত কামনা করছি। আজকের অনুষ্ঠানের মধ্য দিয়ে এই জুলাই আগস্ট অভ্যুত্থানে যারা আহত হয়েছেন, যারা আজও হাসপাতাল থেকে মৃত্যুর প্রহর গুনছেন, বিভিন্নভাবে বুলেটবিদ্ধ অবস্থায় কাতরাচ্ছেন, তাদের আশু সুস্থতা কামনা করছি এবং এই জুলাই আগস্ট বিপ্লবের সফলতা কামনা করছি। এবার হচ্ছে আপনি যে কথা বলছিলেন, নাবিল যে কথা বলছে, যে ওই কথা ধরে বলতে চাই, শঙ্কা থাকবেই। নির্বাচন নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন শঙ্কা হয়েছে, আমরা আন্দোলন করেছি, আমরা বিভিন্নভাবে জেল জুলুমের মধ্য দিয়েই এই প্রক্রিয়ার মধ্যে আমরা আসছি। সুতরাং
যে কোনো সংখ্যা মোকাবেলা করার জন্য আমরা প্রস্তুত। বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনে করে যে এই বাংলাদেশের গণতান্ত্রিক চর্চায়, বাংলাদেশ রক্ষায় যে কোনো সংখ্যা আসবে, যে কোনো প্রতিরোধ আসবে, সব কিছু প্রতিরোধ করেই জাতীয়তাবাদী লাগাতে চায়। তবে যে কথাটা বলছেন যে লন্ডনে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে আমাদের এই অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের যে বৈঠক হয়েছিল, এই বৈঠকের পরে আমাদের কাছে মনে হয়েছিল যে রাজনৈতিক বাতাসে বাংলাদেশের একটি মৃদু বাতাস বয়ে গেল। সকল জায়গায় এমন পরিবেশ তৈরি হচ্ছে যে নির্বাচনটা নির্দিষ্ট সময় হয়ে যাবে, এটা মানে চুক্তি হয়ে গেছে বা এরকম একটা আলোচনা কমপ্লিট হয়ে গেছে। সুতরাং আমরা ওই সময় পর্যন্ত ওয়েট করি এবং নির্বাচনী বাতাস সকল জায়গায় বয়ে গেছে। সেই হিসাবে জাতীয়তাবাদী দল সহ সবাই নির্বাচনমুখী অবস্থায় যার যার জায়গায় নির্বাচনী ক্যাম্পেইন বলেন আর মিছিল মিটিং সমাবেশে মোটামুটি চলে যাচ্ছিল। এবং আমরা দেখতে পেলাম যে বাংলাদেশের সকল জায়গাতেই যে নির্বাচনের একটা ভাব চলে আসছে। তো যে কথাটা আমি বিশ্বাস করি না যে কোনো শঙ্কা বা কোনো সংকটের মাধ্যমে এই ফেব্রুয়ারি বলেন বা ডিসেম্বর, তো না, ফেব্রুয়ারি আমি আশা করব যে এই নির্বাচনকে সংকটাপন্ন করতে পারবে বা এটাকে বানচাল করতে পারবে বলে আমি বিশ্বাস করি না। কারণ বাংলাদেশের সকল মানুষ নির্বাচনমুখী, সবাই চাচ্ছে একটা অবাধ নিরপেক্ষ নির্বাচন। আমাদের এই 17 বছরে সকল মানুষের আকাঙ্ক্ষা ভোট দেওয়া বা সকলের আকাঙ্ক্ষা হচ্ছে যে একটি নির্বাচনে মানে অ্যাটেন্ড করা। সেই এত বড় আকাঙ্ক্ষাকে কোনোভাবেই কোনো কূটকৌশল বা কোনো কিছুর মাধ্যমেই রোধ করতে পারবে বলে আমি বিশ্বাস করি না। সুতরাং আমাদের বিশ্বাস আছে যে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে। যদি কোনো শঙ্কা আছে, যদি কোনো কূটকৌশলের মাধ্যমে এটাকে বানচাল করতে চায়, আমরা মোকাবেলার জন্য প্রস্তুত ইনশাল্লাহ। সেটি হচ্ছে যে বদরুল আলম, আপনি বলছিলেন যে ইসলামিক দলগুলো সব একত্রিত হয়েছে, আমরা গণমাধ্যমে দেখেছি, আমরা সেটি প্রচার করার চেষ্টা করেছি আর কি। সেটি হচ্ছে এটি যদি সবগুলো রাজনৈতিক দল, ইসলামিক দল যদি একই সাথে হয় আর যদি বিএনপিতে এটা কি বিএনপির জন্য কোনো ধরনের কোনো শঙ্কা থাকবে কিনা বা কোনো ধরনের সামনের দিকে বড় চ্যালেঞ্জ হবে কিনা, আপনি কি মনে করছেন? আচ্ছা, বিষয়টা হচ্ছে নির্বাচন হলে প্রতিযোগী লাগবে। প্রতিদ্বন্দ্বিতাটা কার সাথে হবে? এনসিপি ইতিমধ্যেই তারা বিভিন্ন ভাবভঙ্গিমায় বলেছে, প্রকাশ্যেই বলেছে যে আমরা নির্বাচন বর্জনও করতে পারি। এখন যদি ধরেন এরপরে বড় দল আছে জামাতও যদি নির্বাচনে শেষ পর্যন্ত বর্জন করে, তাইলে কি হবে? তাইলে নির্বাচনটা কার সাথে হবে? আচ্ছা, সংখ্যার জায়গা এই একটাই আছে। আচ্ছা, এছাড়া আর সংখ্যার জায়গাগুলো বিএনপি নির্বাচনের জন্য প্রস্তুত। ইতিমধ্যে আমরা দেখেছি জামাতও তাদের 300 আসনে কিন্তু প্রার্থীতা ঘোষণা করেছে, যেটা বিএনপি পারে নাই, অন্য কোনো দলই পারে নাই। তারা একটা সিস্টেমেটিক দল, অনেক আগেই তারা ঘোষণা করেছে 300 আসনে কোথায় কে প্রার্থী হবে। এবং এইবার তারা ভিন্ন রকম একটা নির্বাচন করতে চায়। আগে জানতাম আমরা জামাতের সাধারণত মজলিসুর শুরার সদস্য ছাড়া কাউকে নমিনেশন দেয় নাই। এবার মজলিসুর শুরার সদস্য না, আর এর বাইরেও অনেকে নমিনেশন দিচ্ছে। ইভেন আমরা শুনতে পাচ্ছি হিন্দু ধর্মাবলম্বীও কাউকে তারা নমিনেশন দিবে। তারা অর্থাৎ মোট কথা তারা জয় চায়। জয় পাওয়ার জন্য যা কিছু করা দরকার জামাত সব কৌশলই অবলম্বন করছে। আবার এটাও বলছে যে যদি সংস্কার না হয় প্রত্যাশিত, যেটা জামাতের আমির ডক্টর শফিক গতকালও বলেছেন যে সংস্কার না হলে কিসের নির্বাচন হবে না। তো দুই ধরনের কথাই কিন্তু তাদের নেতাদের মুখ থেকে আমরা শুনছি। এখন বোঝা যাবে এই বছরের শেষ নাগাদ, অর্থাৎ ডিসেম্বর আসলে, নভেম্বর ডিসেম্বর আসলে বোঝা যাবে যে আসলে শেষ পর্যন্ত নির্বাচনটা ফেব্রুয়ারিতে হচ্ছে কি হচ্ছে না। এটি একটি বিষয় আর কি। আর পিআর পদ্ধতিতে নির্বাচনের কথা আপনি বলছেন এর আগে, যে এটা চাচ্ছে, অনেকে চাচ্ছে না, এটা নিয়ে বিভিন্ন ধরনের গোলাটে হচ্ছে যে এটা বাংলাদেশের প্রেক্ষিতে সম্ভব না বা অন্যান্য দেশে হচ্ছে, সেটার সাথে বাংলাদেশের মিল করিয়ে লাভ নেই। সেটা আপনি বিষয়টি কিভাবে দেখছেন যে পিআর পদ্ধতি নির্বাচন হলে কাদের উপকার হবে আর কাদের বা ক্ষতি হবে এই বিষয়টিকে? শোনেন, বিষয়টা হচ্ছে বাংলাদেশের মানুষ 17 বছর ভোট দিতে পারে না। ভাই যেটা বলছিলেন, আসলে ভোট হয় নাই। আমি আপনার কাছে আসবো, আপনি হ্যাঁ, ভোট মানুষ এখন হয়তো ভোটের জন্য মানুষ একটা ভোট দিতে চায়। নতুন প্রজন্ম যারা তৈরি হয়েছে, এরা যাদের বয়স 25-30 বছর হয়ে গেছে, তারা কোনোদিন জীবনে ভোট দিতে পারে না। ভোট মানুষ দিতে চায়। এখন আমাদের চর্চার মধ্যে এই নির্বাচনটা নাই 17-18 বছর ধরে। এখন হঠাৎ করে এই ধরনের একটা বড় ধরনের এক্সপেরিমেন্ট করতে গেলে এটা আর একটা শঙ্কা তৈরি করতে পারে, আর একটা জটিলতা তৈরি করতে পারে। সে কারণে আমি ব্যক্তিগতভাবে মনে করি যদি সংসদের উচ্চকক্ষ তৈরি হয়,
তাহলে নিম্ন কক্ষ যারা সরকার গঠন করবে এখানে পিআর পদ্ধতি না, এখানে প্রচলিত পদ্ধতি নির্বাচন হওয়া উচিত। আর উচ্চ কক্ষ যদি হয় সেইখানে পিআর পদ্ধতি প্রথমবারের মতো অ্যাপ্লাই করা যেতে পারে। আচ্ছা, আর আপনাদের দল থেকে বা আপনাদের যারা আছে তারা অনেক সময় বলছে যে যেটি হচ্ছে যে পিআর পদ্ধতি তারা ওইভাবে বাংলাদেশের প্রেক্ষিতে সম্ভব না, বা এই সময়টা এটা সংসদ যখন গঠন হবে তখন সেখানে পাশ হবে আর কি। আপনাদের কোনো সমস্যা আছে কিনা এটি? আসলে পিআর পদ্ধতি এমন একটা পদ্ধতি, এটার সম্বন্ধে আমাদের মানে কয় পার্সেন্ট লোক জানে আমি জানি না। আমাদের যারা এই ইলেকশন করবে বা যারা বলছেন তাদেরই কয় পার্সেন্ট লোক পিআর পদ্ধতি সম্বন্ধে ধারণা আছে। আচ্ছা, এমন একটি ধারণাহীন যায় জিনিস, যেটা এই সময়ে এই 17 বছর আমরা একটা আন্দোলন সংগ্রাম, জেল জুলুম, খুন গুম সব কিছু করেছিলাম একটা ইলেকশন, একটা ভোটের জন্য। এই মুহূর্তে এসে আমরা নতুন একটা যে কথা বলে এক্সপেরিমেন্ট, সেটা আমরা যদি শুরু করতে চাই, যেটার সাথে আমরা পরিচিত না, আমাদের জনগণ পরিচিত না, আমাদের কর্মীরা পরিচিত না, নেতারা পরিচিত না, এমন একটি জিনিস, এটা যারা বলতেছেন শুধু তাদের নিজের স্বার্থের জন্য বলতেছেন আমি মনে করি। দলের মানে দেশের স্বার্থের জন্য বলছেন বলে মনে করি না। যদি দেশের স্বার্থের জন্য আমাদের দেশের পরিবেশটা কি হচ্ছে, আমাদের দেশের পরিবেশটা হচ্ছে যে সামাজিক ব্যবস্থাটা যেটা, যিনি এমপি হবেন, যে এমপি হওয়ার কথা যার, সেটা হচ্ছে যে তিনি হবেন আইন প্রণয়ন করবেন দেশের, এইটা একটা এমপির কাজ ছিল। বাট আমার দেশের প্রেক্ষাপটে আমরা মনে করি যিনি এমপি হন এটা একটা বিরাট বড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনে করে, তার দ্বারা আমরা গম নিব, তার কাছে আমি রাস্তার জন্য ডিউ লেটার নিতে যাব, আমার পারিবারিক সমস্যা নিয়ে যাব, আমাদের এই যে সমস্যাগুলো আমরা মনে করি, আমাদের যে প্রেক্ষাপটটা সামাজিক প্রেক্ষাপটে আমরা মনে করি এমপি মানে সে আমার সকল কাজ দেখবে, আমার পারিবারিক সমস্যাটা দেখতে হবে। এটা আমাদের কালচার হয়ে গেছে। আমরা হুট করে তো আমরা এটাকে চেঞ্জ করে নতুন জায়গায় নিতে পারবো না। ধরেন পিআর পদ্ধতিতে একজন এমপি নির্বাচিত হলে আমার যে আসনটা, সেই জায়গাটায় যদি সেই কুড়িগ্রামের একটা লোক দায়িত্ব থাকে এমপি হওয়ার পরে, সেই লোক আমার কি কালচার বুঝবে, কিভাবে আমার এই এলাকার সমস্যার সমাধান কে করবে? যদি এটা এরকম হইতো যে ইউরোপ আমেরিকার সেই পদ্ধতি হতো যে এমপি মানেই হচ্ছে শুধু কেবল পার্লামেন্ট তার আইন প্রণয়ন করবে, ওটুক যদি থাকতো তার, তাইলে আমাদের হইতে পারতো বা হয়তো বা। কিন্তু আমরা তো মনে করি না যে এমপি মানেই পার্লামেন্টে সেই আইন প্রণয়ন করবে। আমার সকল পারিবারিক সমস্যা থেকে শুরু করে সামাজিক সমস্যা, রাজনৈতিক সমস্যা, সকল সমস্যার সমাধানের জন্য আমরা ডিপেন্ড করে ওই এমপির উপরে। এখনো আমাদের দেশে আপনি বলছেন যে এখন কালচারটা গড়ে ওঠেনি, সেটা অবশ্যই কালচার গড়ে ওঠে নেই। আমাদের যদি ভবিষ্যতে যদি আমাদের কালচার এরকম তৈরি হয় এবং আমাদের জনগণ যদি এই পিআর পদ্ধতিতে পরিচিত হতে পারে, জানতে পারে, দেন হয়তো আপনি দেখতে পারেন কি হয়। কিন্তু আমি এখনো মনে করি না যে আমাদের দেশে ভবিষ্যৎ হবে কিনা আমি জানি না যে পিআর পদ্ধতিতে ভোট জনগণ মেনে নেবেন বা জনগণের কাছাকাছি এই ভোটের কোনো ফলাফল আসতে পারে, আমি মনে করি না। এটা যারা বলছেন তারা মনে করছেন যে হয়তো এই পিআর পদ্ধতিতে আমি করে আসন বেশি পাবো, সেই পদ্ধতি বলছে। বাট জনগণের আশা আকাঙ্ক্ষার সাথে এই পিআর পদ্ধতি যা বলছেন এটা যায় বলে আমি বিশ্বাস করি না। অনেকে চাচ্ছে যে আসলে যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন অনেকে চাচ্ছে আর কি, সেই বিষয়টাকে বিএনপি থেকে হচ্ছে যে বারবার বলা হচ্ছে না জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন নয়, সেটি এটির সমস্যা কোথায়? এটা আসলে নাবিল যে কথাটা বলছিলেন যে যারা আসলে মনে করেন যে ইলেকশন হলে তারা ক্ষমতা আসতে পারবেন না, অনেকে তো সেই স্বপ্ন দেখছে না, অনেকে আশার স্বপ্ন দেখছে, আশার স্বপ্ন দেখছে। বাট অনেকে যারা মনে করছেন যে ক্ষমতা আসতে পারবেন না বা আমরা ক্ষমতার দূরত্ব, তারা কোনো না কোনো পদ্ধতিতে নির্বাচনটা পিছানোর জন্য বা নির্বাচনটাকে দূরে সরে রাখার জন্য এসব কথা বলছেন। কারণ হচ্ছে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের সাথে আমরা বা তত্ত্বাবধায়ক সরকারের সাথে আমরা পরিচিত হচ্ছি তারা একটি নির্বাচন করার জন্য। এটা আমাদের কালচারে পরিচিত আমরা সেইভাবেই, যে এই পর্যন্ত যে কটা সরকার হয়েছে তত্ত্বাবধায়ক সরকার, তারা সেটা বলেন 96 বলেন, আর আপনি বলেন 2001 বলেন, আর সর্বশেষ যে আপনি 2008-এ যেটা হয়েছিল, সেইখানে যেটা 111-এর পরে যেটা হলো, সেইখানেও আমরা মনে করছি যে সেই সরকার শুধু একটা ইলেকশন করে দিয়ে যাবেন। এখনও আমরা মনে করি যে উনি ইলেকশন করে দিয়ে যাবেন। আর এইটাকে লিঙ্গারিং করা বা এটাকে বিভিন্নভাবে পিছানোর জন্য এসব কথাগুলো আনছেন। কিন্তু আমাদের জনগণ মনে করেন না যে এই স্থানীয় সরকার নির্বাচন, আমাদের দরকার হচ্ছে এখন একটা রাজনৈতিক সরকার, জনগণের ভোটের মাধ্যমে একটা নির্বাচিত সরকার। সেই সরকার সেই সংকটে আমরা আছি। সুতরাং আমরা স্থানীয় সরকারের সংকটে আমরা নাই, আমরা আসছি
মানে জাতীয় সরকারের সমস্যায় সেই সংকট সমাধানটা আমাদের জরুরি বা এটা আমাদের দরকার বলে আমরা মনে করি। একটি বিষয় হচ্ছে যেটি বদরুল আলম নাবিল হচ্ছে যে নির্বাচন মানে একেবারে সন্নিকটে, এর মধ্যে সরকার অন্তর্বর্তী সরকার অনেকগুলো সংস্কারে হাত দিয়েছে এবং তারা বলছে করবে। তো ডিসেম্বর বা ফেব্রুয়ারি নাগাদ নির্বাচন হলে আর মাত্র 4-5 মাস হাতে আছে। এর মধ্যে কি এতগুলো সংস্কার করা সম্ভব কিনা বা আমরা যেটুকু প্রত্যাশা করছি তার কতটুকু প্রাপ্তি ঘটাতে পারবে? আপনি কি অ্যানালাইসিস করছেন? আপনি তো নিয়মিত লেখেন বা গণমাধ্যমে কথা বলছেন, আপনি কি মনে করছেন? আচ্ছা, সংস্কার আসলে একটা চলমান প্রক্রিয়া। সংস্কার পৃথিবী যতদিন থাকবে ততদিন সংস্কারের দাবি থাকবে, সংস্কারের চেষ্টাও থাকবে। সংস্কার শেষ হওয়ার নয়। আর সংস্কারটা বাস্তবায়ন তো আসলে পলিটিক্যাল পার্টিগুলোকেই করতে হবে, রাজনৈতিক সরকারকে করতে হবে। তবে এই সরকার যে কাজটা করছে আমরা জাতীয় ঐকমত্য কমিশনের মাধ্যমে দেখছি, একটা সামাজিক চুক্তি করার চেষ্টা করতেছে। সব পলিটিক্যাল পার্টিগুলোকে একসাথে বসিয়ে বিভিন্ন ইস্যুগুলো ধরে ধরে ডিসকাস করছে সারা দিন, মানে মাসের পর মাস এটা চলছে। একটা সামাজিক চুক্তিতে আসার চেষ্টা করছে যে পলিটিক্যাল পার্টিগুলো এই ইস্যুতে এই ন্যূনতম একটা সমঝোতার জায়গায় যদি আসে এবং সেটা যদি পরবর্তীতে পলিটিক্যাল পার্টিগুলো সেটা রাজনৈতিকভাবে গ্রহণ করে এবং পরবর্তীতে তারা বাস্তবায়ন করবে, এই প্রতিশ্রুতি যদি তাদের কাছ থেকে পাওয়া যায় এবং সেটা যে কথা যদি তারা জনগণের কাছ সাথে রাখে, তাইলে সংস্কার কিছু হতে পারে। কিন্তু এই সংস্কার চলমান থাকবে। নতুন যে সরকারই আসবে না কেন, তারা যদি এটা গ্রহণ না করে, যে আপনি যতই সংস্কার করেন, ধরেন ওই এনসিপি বা যে কেউ ক্ষমতায় আসুক, তারা যদি সংস্কারটা গ্রহণ না করে, যে চুক্তিটা হইল সামাজিক চুক্তিটা যদি গ্রহণ না করে, রাজনৈতিকভাবে গ্রহণ না করে এবং সেটা ইমপ্লিমেন্ট করার চেষ্টা না করে, তাইলেই তো এই আলোচনা, এই সংস্কারের কোনো অর্থই হয় না, কোনো অর্থ। এই সংস্কারের নিয়ে আমরা আরো আলোচনা করবো। একটা ছোট্ট বিরতির সময় আছে, বিরতির পর আলোচনা করবো। দর্শক, আমরা যাবো সুপারসেন কেবলসের সৌজন্য ছোট্ট বিরতিতে। থাকুন আমাদের সাথে, ফিরছি একটু পরেই। বিরতির পর সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সুপারসেন কেবলস মুক্ত আলাপ অনুষ্ঠান। আমাদের সাথে অত্যন্ত দুজন প্রিয় মানুষ আছেন। আমাদের সাথে সিনিয়র সাংবাদিক আছেন বদরুল আলম নাবিল এবং হায়দার আলী খান লেনিন, বিএনপি নির্বাহী কমিটির সদস্য। বিরতির আগে আপনাদের সাথে যে বিষয়গুলো আলোচনা করছিলাম, যে অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে সামনে নির্বাচন সব দলেরই, সেটি হচ্ছে যে হায়দার আলী খান লেনিন, আপনার হচ্ছে যে গত 11 মাসে বিএনপি অনেক সমালোচনার সম্মুখীন, অনেক কর্মীদের মানে মাধ্যমে আপনার দলের অনেক সমালোচনার সম্মুখীন হয়েছে বা দলের অনেক বদনাম কুড়িয়েছে আর কি। সেটি বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? এইটুকু নির্বাচন আগে কতটুকু গুছিয়ে আনতে আপনারা পারবেন বলে মনে করছেন? দেখুন, বিএনপি একটি বিরাট দল, এখানে বিভিন্ন প্রক্রিয়ার মানুষ সম্পৃক্ত আছে। তো এখানে কিছু সমস্যা হইতেই পারে। ধরেন যে আমরা মনে করেছিলাম যে অভ্যুত্থানের পরে যেভাবে শেখ হাসিনা পালিয়ে গেছেন, তার মন্ত্রীরা যেভাবে বলেছিলেন যে যদি আমরা ক্ষমতা হারিয়ে ফেলি আমাদের লক্ষ লোক, 2 লাখ 5 লাখ লোক মারা যাবেন, আমরা এই শঙ্কায় ছিলাম। এই স্বপ্ন ছিলাম এই জন্য যে এই সরকারের সময়, গত ফ্যাসিস্ট সরকারের সময় যেরকম নির্যাতন নিপীড়ন হয়েছে, ধরেন আমি পার্সোনালি এরকম শঙ্কায় ছিলাম যে আমার ভাইকে পিটিয়ে মেরে ফেলছে, আমার পারিবারিকভাবে আমার পুকুর দখল করে নিয়ে গেছে, বাড়ির অংশ দখল করে নিয়ে গেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে বলা হয়েছে যে কারো কোনো কিছু কোথাও নিজেরটাও ফিরিয়ে নেওয়া যাবে না। আমার ভাইকে মেরে ফেলছে, আমি তাকে কি সান্ত্বনা দিয়ে নিবৃত্ত করব? তার প্রতি তাকে যে তার যে ক্ষোভটা, তার যে মনের যে দুঃখ, এটা আমরা কি দিয়ে তাকে নিবেদন করব? বাট তারপরও আমরা দেখতে পেয়েছি যে এই অভ্যুত্থানের পরও, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরও, তার মন্ত্রীরা সব পালিয়ে যাওয়ার পরও, এই বাংলাদেশে যে 3 দিন সরকার ছিল না, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় জাতীয়তাবাদী দলের কর্মীরা, নেতারা পাহারা দেওয়ার মাধ্যমে বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক শান্ত রেখেছেন। তারা যা কল্পনা করেছেন, বাংলাদেশের যে মানুষ যা কল্পনা করেছেন, আমি পার্সোনালি যা কল্পনা করেছিলাম তার ধারে কাছেও কোনো প্রবলেম না। যেটুকু হয়েছে সেটুকু দায় এড়াতে কি আপনারা পারেন কিনা? হ্যাঁ, কিছু তো হয়েছেই, কিছু হয়েছে সেটা আমরা বলতে চাই যে যেখানে যেখানে হয়েছে সাথে সাথে আমাদের দল তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছেন কিনা সেটা আমরা দেখতে চাই। আমাদের দল সকল জায়গায় ব্যবস্থা গ্রহণ করেছেন, কিন্তু এমনও জায়গা আছে আমি আমার জায়গাটা, আমার বাড়ির জায়গাটুকু দখল করে আওয়ামী লীগ লোক নিয়ে গেছিলাম। আমি নিজে অনেকগুলো ঘটনা জানি
আমি সেটা পুনরুদ্ধার করার জন্য আমি সেখানে গেছি বা আমি পুনরুদ্ধার কয়েক জায়গায় করেছি, সেই জন্য দল থেকে পানিশমেন্ট দেওয়া হয়েছে, তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে, আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। দল সেখানে অত্যন্ত সক্রিয়ভাবে ব্যবস্থা গ্রহণ করেছে। আমি মনে করি দল যে ব্যবস্থাটা বিভিন্ন জায়গায় করেছেন সেটা তার প্রতি জুলুম করা হয়েছে। কারণ আমি আমার বাড়ির অংশ দখল মুক্ত করতে গেছি, কিন্তু দল তাও দেয়নি আমাকে করতে, যে এখন যে অবস্থা আছে কিছুই করা যাবে না। কারণ বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বলবে যে এটা আমি দখল করেছি, বাট আমি যে পুনরুদ্ধার করেছি সেই কথাটা বিভিন্ন জায়গায় আসে নাই। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে এখানে 5 তারিখের পরে কিছু কিছু আওয়ামী লীগের যারা ছিলেন তারা বিএনপি সাজার জন্য পাগল হয়ে গেছে। মানে বিএনপি ঢুকে যে কিভাবে ওইখানকার নেতার মন জয় করবেন তার পক্ষে কাজ করার জন্য পাগল হয়ে যে বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘটনা ঘটে ফেলছেন। তার সাথে আমি মনে করি যে এই ফ্যাসিস্টের কিছু অংশ আছে, তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করছি। এবং আমাদের চেয়ারম্যান যারা তারেক রহমান সাহেব বলেছেন বিভিন্নভাবে বিভিন্ন পন্থায় মানে তার বক্তব্যে বলেছেন, পার্টির নির্দেশনায় বলেছেন এই ফ্যাসিস্টের কাউকে আমাদের সাথে সম্পৃক্ত করা যাবে না, বা যার সাথে ফ্যাসিজমের বিন্দু মাত্র সংযোগ আছে তাকেও আমরা আমার দলে আনতে না রাখার জন্য বা কোনোভাবে সেটা অনুপ্রবেশ না করতে পারে তার জন্য তার নির্দেশনা আছে। কিছু ঘটনা ঘটেছে, তার সাথে সাথে দল ব্যবস্থা গ্রহণ করেছে। আপনি জানেন যে এই পর্যন্ত প্রায় 3,500 থেকে 4,000 নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এক তো বড় দল, আমাদের দলের নেতা এবং আমরা সর্বাত্মকভাবে চেষ্টা করছি যাতে কোনোভাবেই কেউ কোনো খারাপ কাজ বা কোনো কিছুতে সম্পৃক্ত না হতে পারে। না, সেটি এখনো কিন্তু আমরা দেখি বন্ধ হয়নি। মব বলেন, কালচার বলেন, সেগুলো কিন্তু এখনো বন্ধ হয়নি। সেটি আপনাদের বিরুদ্ধে অনেক অভিযোগ, দলের বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে, সেটি আপনি দায় এড়াতে পারেন না। আমরা যেটি মনে করি আর কি, এখন পর্যন্ত হচ্ছে সেটি অনেক জায়গায় এখনো হচ্ছে। এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি যে অবস্থা, সেটা হচ্ছে বিভিন্ন জায়গায় গিয়ে আপনারা বাধ্য করছেন বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু করানোর জন্য আর কি, সেটিও অনেক অভিযোগ। এটা একটা বিএনপির বিরুদ্ধে ঢালা অভিযোগ। কিন্তু আপনারা যদি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে থাকেন, আপনারা যদি পত্রিকা বা বিভিন্ন মিডিয়ার খোঁজ খবর নিয়ে থাকেন, বিএনপির কিছু লোকজন যেমনিভাবে বলেন যে মব বা বিভিন্ন কাজকর্ম করেছে, এর সাথে আরো বিভিন্ন দলও করেছে। বিভিন্ন দল আপনি বিভিন্নভাবে যদি ঢালাওভাবে বিএনপির বলা হয় সেটা বিএনপির কাঁধে আসে, কিন্তু এটা বিভিন্ন দল, জামাত বলেন, এনসিপি বলেন, যারা রাজপথে আন্দোলন ছিলেন তাদের অনেকেই এই প্রক্রিয়ার সাথে বিভিন্ন সময় বিভিন্ন ঘটনা ঘটেছে। কিন্তু সে যেখানে যে ঘটনা ঘটেছে তার সাথে বা বিএনপির সাথে সাথে ব্যবস্থা গ্রহণ করেছে না, সেটি হতে পারে বদরুল নাবিল। সেটি হচ্ছে যে বিএনপি এখন স্বপ্ন দেখছে যে একেবারে ফেব্রুয়ারিতে তারা নির্বাচন করবে এবং নির্বাচন করে তারাই সরকার গঠন করবে তারা। কিন্তু তার সামনে অনেক চ্যালেঞ্জ আছে। বিএনপির সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি আপনি মনে করছেন এই মুহূর্তে? আচ্ছা, জনাব তারেক রহমান বিএনপির যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি কিন্তু তার ইমেজটাকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন। তিনি গত 5-7 বছর ধরে যেসব কথা বলছেন, যেসব স্বপ্ন দেখাচ্ছেন, 31 দফা যে কর্মসূচি উনি ঘোষণা করেছেন, এটা একটা নতুন বাংলাদেশ তৈরির স্বপ্ন উনি দেখাচ্ছেন। আচ্ছা, কিন্তু আমার ব্যক্তিগত সাংবাদিক হিসেবে আমার ধারণা, নিশ্চয়ই আপনি বলবেন, হ্যাঁ, যে ধারণা হচ্ছে তার কর্মী বাহিনী মানে তার নেতা কর্মীরা এটা ততটা ধারণ করতে পারেন নাই। আচ্ছা, যার কারণে তৃণমূলে এই যে চাঁদাবাজি, দখলবাজি, এই ঘটনা পুরোপুরি নিয়ন্ত্রণ দল করতে পারছে না। যদিও ভাই বলেছেন প্রায় 4,000 নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে, তাদের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হয়েছে বলেই তো বহিষ্কার করেছে। নিশ্চয়ই তেমনি ভাবে তারপরও কিন্তু বন্ধ হয়নি। তারপরও এখানে আমার যেটা মনে হয় যে স্থানীয় পর্যায়ের যে নেতৃত্ব আছে, বিশেষ করে যারা যে আসনে অতীতে নির্বাচন করেছে বা ভবিষ্যতে নির্বাচন করবে বলে আশা করি, তাদের একটা প্রচ্ছন্ন সায় আছে এইসব নীরব চাঁদাবাজি বা বলেন অন্যরকম মানে প্রশাসনের উপরে কর্তৃত্ব জাহির করার ক্ষেত্রে ওই ধরনের নেতাদের একটা ভূমিকা বা প্রচ্ছন্ন প্রশ্রয় আছে। এর কারণে এটা আমার তৃণমূলে এটা বন্ধ হচ্ছে না পুরোপুরি। কিন্তু তারেক রহমান সত্যিকার অর্থে তিনি মন থেকে একটা নতুন বাংলাদেশ এই জাতিকে উপহার দিতে চাচ্ছেন। তিনি 17 বছরে অনেক কিছু শিখেছেন। আর বিএনপি হচ্ছে একটা মজলুম দল যারা গত 17 বছরে এই দলের নেত্রী জেলে গেছেন, তারপরে দ্বিতীয় প্রধান নেতা দেশ ছাড়া হয়েছেন, লক্ষ লক্ষ নেতা কর্মী জেল জুলুম খুন গুমের শিকার হয়েছেন। একজন কর্মীর বিরুদ্ধে, এই যে ভাইদের বিরুদ্ধে শত শত মামলা, কারোর বিরুদ্ধে হাজার হাজার মামলা হয়েছে। তো একটা মজলুম দলের ইমেজ কিন্তু গত 17 বছরে বিএনপি পেয়েছে।
কিন্তু তারা যদি এই জালেম দলের ইমেজ আবার গ্রহণ করে, যদি তৃণমূলে এই যে এই সব চাঁদাবাজি দখলবাজি বন্ধ না হয়, তাহলে তৃণমূলে মানে স্থানীয় পর্যায়ে তাদের একটা জালেম দলের ট্যাগও লেগে যেতে পারে। বিএনপির প্রধান চ্যালেঞ্জ আমি মনে করি নির্বাচনের ক্ষেত্রে জনগণের যে আস্থার জায়গাটা সেটা ধরে রাখাটা হচ্ছে বিএনপির প্রধান চ্যালেঞ্জ, যেটা বিএনপি পুরোপুরি সফল হয় না আমি মনে করি। আচ্ছা, হায়দার লেলিন, আপনি কি মনে করছেন জনগণের ভেতরে কতটুকু আস্থা অর্জন করতে পারে? 11 মাসে কি সেটি কি জনগণ থেকে বের হয়ে গিয়েছে, নাকি জনগণকে আপনারা আরো বেশি আকৃষ্ট করতে পেরেছেন? এটা শান্ত স্বভাবের লোকজন বিএনপির সাথে সম্পৃক্ত, এটা সারা বাংলাদেশের মানুষের ধারণা এবং এরকম চলছে। তা আমি মনে করি না আপনি মনে করছেন নাকি বাংলাদেশের মানুষও মনে করছে? বাংলাদেশের মানুষই তাই মনে করে, কারণ আমি মনে করি না বিএনপি জনপ্রিয়তা হারিয়েছে। এখানে প্রবলেম হচ্ছে কি, ধরেন যে বিএনপির হাতে তো আইন শৃঙ্খলা নাই, বিএনপির হাতে তো সরকার নাই। যদি সরকার থাকতো, বিএনপি কিভাবে কঠোরভাবে তারা এটা মানে এই যে সমস্ত বিএনপির নামে আসছে বা যে সমস্ত ঘটনা ঘটছে এগুলো বিএনপি কিভাবে নিয়ন্ত্রণ করতে হচ্ছে সেগুলো তো আপনারা তো বাধাও দিচ্ছেন না সেখানে। এরকম কোন জায়গা আছে যে আপনারা কোথাও বাধা দিয়েছেন? এরকম তো হয়নি আজ পর্যন্ত। আমাদের বাধা দেওয়ার পদ্ধতিটা কি? আমাদের যদি মনে করি যে আমাদের কোনো লোক সম্পৃক্ত ছিল, আমরা সাথে সাথে বলেছি যে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করেছে, আপনারা আইনগত ব্যবস্থা গ্রহণ করেন। বিএনপি তো কোনো আইনগত ব্যবস্থা গ্রহণ করার ব্যাপারে কোনো বাধা কোথাও দেয় নাই। সুতরাং আমাদের বলা এই পর্যন্তই। বাট আমার হাতে যদি আজ ক্ষমতা থাকতো, আজকে যদি বিএনপি সরকার থাকতো, তাহলে বিএনপির সাথে সাথে অ্যাকশনে যেতে পারতো। এরকম 10টা জায়গায় যদি বিএনপি অ্যাকশনে যেতে পারতো, দেখতেন যে বাংলাদেশ সব ঠান্ডা হয়ে না। বদরুল নাবিল বলছে যে বিএনপির আরো কিছু করার ছিল, যে এতদিন আরো যে দেশের মানুষকে একটু হয়তোবা আরো বেশি তাদের যে মানে সম্পৃক্ততা এইটুকু দেখাতে পারতো, কিন্তু সেইটুকু কিন্তু বিএনপি এখনো কিন্তু দেখাতে পারেনি আমার মনে হচ্ছে। আমি মনে করি না এর সাথে যে বিএনপি তার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে। যে কথা বলছিলাম যে আওয়ামী লীগ যে শঙ্কা করেছিল, আমরাও মনে মনে যে শঙ্কা করেছিলাম যে সেই রকম কোনো ঘটনা বাংলাদেশে ঘটে নাই। সুতরাং বিএনপি চেষ্টা করেছে বলেই আমি মনে করি এরকম ঘটনা ঘটে না। আওয়ামী লীগ যেটি করেছে সেটি তো আসলেই সেটির সাথে যাতে বিএনপির সাথে সম্পৃক্ততা একই সাথে না হয় আর কি, সেটার দিকেও বিএনপির পক্ষ থেকে অবশ্যই। আওয়ামী লীগ তো এই বাংলাদেশের রাজনীতির জন্য, আমি মনে করি শুধু বাংলাদেশ না, এই পৃথিবীর রাজনীতির জন্য একটা ইতিহাস। যদি আমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারি, তাহলে আমরা সামনের দিনে পথ চলতে পারবো। আর না হলে আমাদেরকেও বাংলাদেশের মানুষ ছুঁড়ে ফেলে দেবে। জি, বদরুল নাবিল, আপনি কি মনে করছেন যে আসলে যে আওয়ামী লীগের যে ফেসিস্ট রাজনীতি ছিল সেটি থেকে বেরিয়ে আসার জন্য, এবং সেটি যদি কখনো করে, তাহলে হচ্ছে যে বাংলাদেশের মানুষ আবারও সেরকম মানে একটা অভ্যুত্থান হতে পারে বা করতে পারে, এরকম আপনি কি মনে করছেন? এরকম শঙ্কা তো থেকেই যায়। তবে ভাই যেটা দাবি করেছেন বিএনপি ভদ্রলোকের দল, এটা এক সময় ছিল। এক সময় জিয়াউর রহমান সাহেব যখন পলিটিক্স করছে, আমরা দেখছি যে ওই সময়ে আমরা যদি ইতিহাস দেখি, একদম মফস্বল পর্যায়েও বিএনপির নেতা ছিল হয়তো কলেজের অধ্যাপক, স্কুলের শিক্ষক অথবা আইনজীবী, এই টাইপের লোকজন ছিল। আচ্ছা, কিন্তু এটা রূপান্তর হয়েছে মানে 95, 96, 97 এর পর থেকে রূপান্তর হয়েছে অনেকটা আওয়ামী লীগের সাথে কম্পিটিশন করতে গিয়া, মাঠ দখল করতে গিয়া আমরা দেখেছি যে এই সন্ত্রাস নির্ভরতা কিছুটা প্রশ্রয় বিএনপির মধ্যে বিএনপি দিয়েছে। আমরা ক্যাম্পাসগুলিতে দেখছি ছাত্রলীগ এবং ছাত্র দলের মারামারি দেখেছি, দল হলগুলো দখল পাল্টা দখল দেখেছি। ভাইও একসময় ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি ছিলেন ছাত্র দলের। তো এইগুলোকে আমরা দেখেছি। বিএনপি আওয়ামী লীগের সাথে কম্পিটিশন করতে গিয়া, দখলের কম্পিটিশন মানে কর্তৃত্বের কম্পিটিশন করতে গিয়ে তাদের মধ্যে সন্ত্রাসকে প্রশ্রয় দেওয়ার একটা প্রবণতা চলে এসছে। এবং বিএনপিকে আমি পরামর্শ দেব বা আহ্বান করব, এই বিএনপির আসলে ইমেজ ওইটাই, ভদ্রলোকের দল, সেই ভদ্রলোকের ইমেজেই থাকা উচিত। জনগণের ভোটে আপনাদেরকে নির্বাচিত হতে হলে সেই দিকে মনোযোগ রাখতে হবে। আপনারা কতটুকু পারবেন বলে মনে করছেন? বা অন্য সবাই আবার স্বপ্ন দেখছে যে আপনাদের কে ডেঙ্গিয়ে তারা সরকার গঠন করবে, এই স্বপ্ন তারা দেখতেছে। সেই জন্য তো আপনাদের আরো কঠোর হওয়া দরকার। স্বপ্ন তো মানুষ দেখতেই পারে, আমরা তো স্বপ্ন দেখা কারো বাধা দিতে পারি না, কারো বলায় বাধা দিতে পারি না, কারো কল্পনায় বাধা দিতে পারে বলে আমি বিশ্বাস করি না। বিএনপি সকলের কল্পনা, সকলের মত, সকলের ভাবনা, সকলের ইচ্ছার প্রতি সম্মান রেখে চলে। সুতরাং কেউ যদি ভেবে থাকে যে সরকার গঠন করবে, করতেই পারে। এটার ব্যাপারে বিএনপি যদি জনগণ চায়, ভোট দেয়, যে কোনো লোক সরকার গঠন করতে পারে, এখানে বিএনপির কোনো কিছু বলার নেই। তবে যে কথাটা বলতে চাচ্ছিলাম যে এই কথা সত্য যে বিএনপি ভদ্রলোকের দল। বিএনপির ওই একটি গ্রামের বা একটি ইউনিয়নের ভদ্রলোকটা বিএনপি করে, কিন্তু
এই 15 বছর বলেন, 20 বছর বলেন, 25 বছর বলেন, এই যেই সময়ের পরিক্রমায় কিছু কিছু জায়গায় তো আমি মসজিদের ইমাম হইলে আরেকজন যদি আইসা আমার মাথায় বাড়ি দেয়, আমাকে তো মসজিদের ইমামের ওখানের অবস্থান থেকে কিছুটা সরে এসে তাকে প্রতিরোধ করতে হচ্ছে। সেই কারণে হয়তো কিছু কিছু জায়গায় অনেকে মনে করেন যে বিএনপি যেখানে প্রতিরোধ করছে সেখানে হয়তো মনে করেন যে সেও সন্ত্রাসী। এটা অনেকের ধারণা হইতে পারে। বাট বিএনপি আমি মনে করি ম্যাক্সিমাম মানুষ এখনও ধারণা করে যে ভদ্রলোকের দল, যে ভদ্রলোক ওই গ্রামের, তিনি বিএনপি করতে চায়, তিনি আওয়ামী লীগ করতে চায় না, সেই জায়গায় এখনও আছেন। আমি মনে করি যে বিএনপি আগামী দিনে আরও ভদ্র মানুষের দল হিসেবে রূপান্তরিত হবে এবং আরও এই জায়গাটা ডেভেলপ করবে। কারণ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বক্তব্য, তার নির্দেশনা যা আপনারা দেখতে পাচ্ছেন, সেটা সামাজিক নিরাপত্তার জন্য। আমি মনে করি বাংলাদেশের সামাজিক নিরাপত্তা এই 17 বছরে সামাজিক যে নিরাপত্তা আমরা বিনষ্ট হয়েছে, এইটা তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন ধরেন, এটা আওয়ামী লীগ পরিকল্পিতভাবে, আমি জানি না কেন তারা করেছেন, এই বাংলাদেশে এরকম বিভাজন কেন করলেন। সর্বশেষ ইউনিয়ন পরিষদে দলীয় প্রতীক দিয়ে এই জায়গাটাকে একেবারেই সামাজিক নিরাপত্তা শেষ করে দিলেন। কারণ সেইখানে ভেদাভেদ, ঘরে ঘরে ভেদাভেদ তৈরি করে দিলেন। একটি ইলেকশন, ইউনিয়ন ইলেকশন একটা মহল্লার ভিত্তিক হয়, সেখানে দল মত নির্বিশেষে মানুষ অংশগ্রহণ করে। উনি সেখানে যে তার প্রতীক দিয়ে এখানে বিভাজন করে দিলেন। সুতরাং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনা হচ্ছে যে আমরা আগামী দিনে জাতীয় নিরাপত্তা থেকে মানুষের নিরাপদভাবে একটি মানুষ তার গ্রামে, তার বাড়িতে থাকতে পারে, সেই রকম ব্যবস্থার জন্য আমরা চেষ্টায় আছি বা আমরা করবো ইনশাল্লাহ। আমি আশা করি সকল দলই এর সাথে সম্পৃক্ত হবেন ইনশাআল্লাহ। বিএনপির যে আপনার 4 দলীয় একটা জোট ছিল, সেই জোট থেকে তারা হচ্ছে বিভিন্ন ভেঙে গিয়েছে, এরকম একটা কথা হচ্ছে আর কি, যে জামাত আলাদাভাবে চলে গিয়েছে, অন্যান্য যে দলগুলো আছে তারা আলাদাভাবে চলে গিয়েছে আর কি। তো এই জিনিসটাকে আপনি কিভাবে দেখছেন, যে এতে কি বিএনপির কোনো ধরনের লাভ বা ক্ষতির বিষয়টি কিভাবে দেখছেন আপনি? না, বিএনপির, আমি মনে করি যে বিএনপির আলাদাই নির্বাচন করা উচিত। যেহেতু 17 বছর দেশে কোনো নির্বাচন হয় নাই, বিএনপি আসলে টেস্ট করতে পারে না যে তাদের আসলে কত কর্মী বাহিনী এবং নেতাকর্মী, সাপোর্টার বা ভোটার আছে। এটা যেমন তাদের দিক থেকে, তেমনি ভাবে জামাত দ্বিতীয় বড় শক্তি, জামাতেরও একটা পরীক্ষা দেওয়ার ব্যাপার আছে যে তারা এককভাবে নির্বাচন করলে তাদের আসলে ভোটার কত, এটা জাতিরও জানার। ব্যক্তিগতভাবে একজন সাংবাদিক হিসাবে, সচেতন মানুষ হিসাবে, একজন ভোটার হিসেবে আমিও জানতে চাই যে জামাতের ভোট কত আছে, বিএনপির ভোট কত আছে, অন্য অন্য ছোটখাটো দলগুলোর ভোট কত আছে। যদিও বলা হয় যে এক সময় বিএনপির 30%, আওয়ামী লীগের 30%, বাকিগুলো ফ্লোটিং ভোট, কিন্তু এটা আসলে একটা ধারণার ভিত্তিতে বলা। আসলে রিয়েল পিকচারটা কি, আগামী নির্বাচন যদি সময় মতো হয় এবং সুষ্ঠুভাবে হয়, এটার একটা পিকচার মানুষ, দেশবাসী জানতে পারবে যে আসলে কার ভোট কত। সেটির আগে আমাদের যে সামনে নির্বাচন, সেই নির্বাচন নিয়ে এখন নির্বাচন কমিশন নানা ধরনের যে সীমানা নির্ধারণ নিয়ে কথা হচ্ছে, যে তারা সীমানা নির্ধারণ করতে, সবকিছু মিলে অনেকগুলো বিষয় কিন্তু একসাথে কিন্তু জড়িত হয়ে গিয়েছে আর কি। সময় খুব স্বল্প, এই স্বল্প সময়ের মধ্যে কি আপনি মনে করছেন যে নির্বাচন কমিশন যে গুরু দায়িত্ব রয়েছে, দায়িত্বটুকু তারা পালন করতে সক্ষম হবে? শোনেন, বিষয়টা হচ্ছে, কারণ আমরা প্রত্যেকবারই দেখছি নির্বাচন কমিশন, নির্বাচন সুষ্ঠু হোক আর মানে যেটি হোক না কেন, সেটা কিন্তু নির্বাচন কমিশনের উপরে গিয়ে বর্তায়, কিন্তু আমরা দেখেছি আর কি। শোনেন, ডক্টর সাদাত হোসেনকে আপনারা সবাই চিনবেন, এক প্রাক্তন আমলা, হ্যাঁ, পিএসসির চেয়ারম্যান ছিল, সচিব ছিল, সিনিয়র সচিব ছিল। ওনার একটা চমৎকার কথা আছে, আমি যেটা মাঝে মধ্যেই রেফার করি, সেটা হচ্ছে উনি বলছেন যে স্বাধীন সার্বভৌম দেশে কোনো কমিশনই স্বাধীন না, সরকার ছাড়া আর কেউ স্বাধীন না। উনি বলছেন যে স্বাধীন সার্বভৌম দেশে সরকার ছাড়া আর কেউ স্বাধীন না। এখন ভোট সুষ্ঠু হবে কিনা এটা পুরোপুরি নির্ভর করছে সরকারের উপরে এবং পলিটিক্যাল পার্টিগুলোর উপরও নির্ভর করছে। বড় পলিটিক্যাল পার্টিগুলো তারা কি ধরনের অ্যাক্ট রিয়েক্ট করবে এটার উপর নির্ভর করছে। এটা কমিশনের কয়জন লোক বলা আছে, তাদের পক্ষে আসলে এটা সম্ভব না যদি সরকার না চায় এবং পলিটিক্যাল পার্টিগুলো যদি না থাকে যে আমরা একটা সুষ্ঠু এবং স্বাভাবিক নির্বাচন করব, তাইলে কমিশনের পক্ষে আসলে কিছুই করা সম্ভব না। হাজার লেলিন, আসলে এই বিষয়গুলো যেটি বলছিল যে আসলে কমিশনের পক্ষে সম্ভব না, আপনারা সুষ্ঠু নির্বাচনের জন্য আপনারা কতটুকু প্রস্তুত? আমরা আসলে সুষ্ঠু নির্বাচনের বিকল্প চিন্তা করারও একটা এখন কি বলে, এটা পাপ হবে, অবশ্যই পাপ হবে। কারণ এত কিছুর পরে যা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তার এত কিছু ত্যাগের বিনিময়ে, তার শত শত নেতাকর্মী খুন, হাজার হাজার লোক গুম হয়ে গেছে,
লক্ষ লক্ষ মানুষ জেল খেটেছে, মামলা হামলা সব কিছু করেছি আমরা শুধু একটি নিরপেক্ষ নির্বাচনের জন্য। আমরা তো আন্দোলনটা করেছিলাম আসলে যে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে, তাই না? এটা নির্বাচনের দাবিতে। সেই ক্ষেত্রে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনে করে যে আমরা 100% এই জায়গায় নিরপেক্ষ, যে নিরপেক্ষ নির্বাচন হওয়ার জন্য এই দল যা যা করার দরকার তাই করতে চাইবে। কিন্তু যে কথা বলছিলেন যে এই কয়দিন আগে আপনি যে সিইসি, আমার মনে হচ্ছে আগের থেকে নির্বাচন কমিশন এখন খুব সচেতন হয়ে গেছে, কারণ কিছুদিন আগে কয়েকজন প্রধান নির্বাচন কমিশনকে যেভাবে হেনস্থা শিকার হয়েছিল, যে তার থেকে তারা শিক্ষা নিচ্ছে কিনা। শিক্ষা নিতে পারে, বাট তার ক্ষমতা তো বিষয় আছে সরকারের কাছে। তুমি ইচ্ছা করলে আমি সবকিছু পারবো তা তো না। আচ্ছা, যে কথা এই যে যারা এখন জেলে আছেন তারা বলেছেন কয়েকদিন আগে যে সরকার না চাইলে আমাদের দ্বারা কিছু করা সম্ভব না। আমরাও সে কথা মনে করি যে যদি সরকার না চায় কোনো সময় কখনোই সুষ্ঠু নির্বাচন করা সম্ভব না সিএসির পক্ষে। সরকার যদি চায় আর সিএসি যদি সেখানে তারা সেই কমিশন যদি সেইটার সাথে সাথে বাস্তবায়ন করতে পারে, ব্যবস্থা গ্রহণ করতে পারে, অবশ্যই সুষ্ঠু নির্বাচন সম্ভব। দল সোজা হয়ে যাবে যদি সরকার চায় এবং সিএসি এক থাকে যে কোনো সিদ্ধান্তের বিষয়ে, তাহলে যে কোনো দলের বিরুদ্ধে যে কোনো সময় যে কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারে। আর সেই জায়গায় থাকলে দলটা যে কোনো সময় সোজা হয়ে যেতে বাধ্য। কিন্তু আমাদের সংখ্যা আরেক জায়গায়, আমাদের সংখ্যাও দেখছি যে আমরা যে কোনো সময় কখনো কখনো কিংস পার্টি তৈরি হয়ে যাচ্ছে এবং সেই কিংস পার্টিকে কখনো কখনো সরকারের পক্ষ থেকে যদি কোনো রকম সাপোর্ট দেওয়া হয় বা তাদের প্রতি আমরা সফট থাকি, তাহলে তো আমাদের দ্বারা নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব না। আচ্ছা, সরকার যদি কারোর প্রতি দুর্বল থাকে তাহলে তো সিএসি ব্যবস্থা গ্রহণ করতে পারবে না। আর যদি ব্যবস্থা গ্রহণ করতে না পারে তাহলেই সুষ্ঠু নির্বাচনের কোনো সম্ভাবনা নাই। কিন্তু আমরা বিশ্বাস করি যে সিএসি এবং অন্তর্বর্তীকালীন সরকার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ যারা রাজপথে আন্দোলন সংগ্রাম করেছে, এত কষ্টের বিনিময়ে সকলে মিলিয়ে আমরা একটি সুষ্ঠু নির্বাচন চাই বলে আমরা বিশ্বাস করি। বদরুল আমিন, আপনাকে দিয়ে শেষ করবো আর কি, যেটি হচ্ছে যে নির্বাচন কমিশন তো আগের থেকে সচেতন এবং তারা অনেকটাই জাগ্রত হয়েছে যে কি হয়েছিল আগে এখন। এই বিষয়টিকে তারা মাথায় রেখে কতটুকু কাজ করতে পারবে বলে মনে করছেন? অল্প কথা 1 মিনিটের মধ্যে শেষ করবেন, যে তাদের একটা ভয় বা তাদের পরবর্তী তাদের কি হবে যদি সুষ্ঠু নির্বাচন না দেয় বা নির্বাচনে যদি কোনো কথা থাকে সেটি। আচ্ছা, নির্বাচন কমিশনে সিএসি সহ যে কজন সদস্য আছে তাদের সম্পর্কে যতটুকু পাবলিক ইমেজ আছে, তারা পজিটিভ মানুষ এবং তারা একটা সুষ্ঠু নির্বাচন জাতিকে উপহার দিতে চায়। সেটা তো আমরা আগেও তো দেখেছি, সেই ব্যাপারে আন্তরিক। হ্যাঁ, না, আগে দেখেছেন আগে যাদের সিএসি করা হয়েছে বা নির্বাচন কমিশনে নিয়োগ দেওয়া হয়েছে তাদেরকে দেওয়াই হয়েছে এরকম দলীয় বিবেচনা করে, দলে তাদের প্রতি আনুগত্য কার বেশি বিবেচনা করে দেওয়া হয়েছে। যেমন সিএসি নুরুল হুদা, তার বাড়ি কিন্তু আমার পটুয়াখালী। সেই ভদ্রলোক কিন্তু ছিল সিম্পল একজন ডিসি, মুক্তিযোদ্ধা, সে সম্মানিত মানুষ। আমরা দেখেছি যে সে সিএসি হওয়ার আগে তাকে তেমন কেউ চিনত না। আমি এলাকায় খোঁজখবর নিয়ে জানলাম যখন সিএসি হয়েছে তিনি এলাকায় একজন মুক্তিযোদ্ধা এবং মানুষ হিসেবে পরিচিত, সৎ মানুষ হিসেবে পরিচিত। কিন্তু যখন চেয়ারে বসলেন তার অন্য রূপ আমরা দেখলাম যে ভাইগনাকেও সে এমপি বানালো। তারপরে সে তো স্বীকারই করছে এখন যে তার আসলে কিছু করার ছিল না, সরকার যেভাবে চাইছে এবং উনি কয়েকটা গোয়েন্দা সংস্থার উপরে দায় চাপাইছে, তারা যেভাবে চাইছে ওইভাবেই হয়েছে। আচ্ছা, এখন মূল কথা হচ্ছে সরকারকে চাইতে হবে, দ্বিতীয়ত পলিটিক্যাল পার্টিগুলো, মেজর পলিটিক্যাল পার্টিগুলো যদি ভালো নির্বাচন চায় তাহলে ভালো নির্বাচন, তাদের আন্তরিকতা দরকার। আমরা আশা করছি যে সামনে যে নির্বাচন এবং নির্বাচন হওয়ার কথা হচ্ছে সেটি হচ্ছে যে দল মত নির্বিশেষে এবং প্রত্যেকটা দল, ছোট বলেন বড় দলেন, সবগুলো দলে আন্তরিকভাবে এবং সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন জন্য তাদের ঐকান্তিক প্রচেষ্টাই দরকার। এবং তাদের যদি প্রচেষ্টা অব্যাহত না থাকে তাহলে সুষ্ঠু নির্বাচন আসলে সরকারের পক্ষ বা ইসির পক্ষ দেওয়া সম্ভব নয়। আমরা আশা করছি যারা যেই দলগুলো আছে প্রত্যেকেই সেই বিষয়ে সচেতন থাকবেন এবং একটি সুষ্ঠু নির্বাচনের জন্য যা কিছু করা দরকার সেটির জন্য তারা অন্তত সেই জায়গাটুকু তারা অন্তত রক্ষা করবেন। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বদরুল আলম নাবিল আপনাকে এবং হায়দার আলী খান লেলিন আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। প্রিয় দর্শকদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আমরা আমাদের অনুষ্ঠান একেবারে শেষ প্রান্তে, তবে একটি কথা বলতে হচ্ছে যে নির্বাচন, সংস্কার সবকিছু হবে এবং চলমান প্রক্রিয়াটি অবশ্যই হবে। তবে নির্বাচন আগে যে সুষ্ঠু নির্বাচনের জন্য সেটি হচ্ছে প্রত্যেকটি দলের সেখানে হচ্ছে অংশগ্রহণমূলক থাকতে হবে এবং প্রত্যেকটি দল সেখানে চাইতে হবে যে আমরা সুষ্ঠু নির্বাচন চাই। যদি তাদের পক্ষ থেকে সেইটুকু চায় তাহলে হচ্ছে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব হবে বলে আমরা আশা করছি। এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। দেখা হবে আবার, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।